কেঁচো খুঁড়তে কেউটে, কেঁচো খুঁড়তে কেউটে এই ব্যাপারটা আমরা খুবই ব্যবহার করি বাংলায়, কিন্তু আক্ষরিক অর্থে এখন যেটা ঘটছে আনোয়ারকে নিয়ে, সেটাকে কেঁচো খুঁড়তে কেউটে বলা যেতেই পারে। আমি আজকে একটা অডিও, খুব ছোট্ট একটা অডিও প্রকাশ করেছিলাম। অডিওটা প্রকাশ করার পর আমি আরও একটুখানি পড়াশোনা করে দেখলাম, মানে এআইএফএফের যে রুল রয়েছে ট্রান্সফার এবং ফিফা যে রুল রয়েছে, করে মনে হলো আমার ওই অডিওটাতে একটু ভুল রয়েছে। তো সেই জন্য ওই অডিওটা আমি সরিয়ে দিয়েছি। আপনারা দেখবেন খেল নাওয়ের আশিস নেগি বলে একটা ছেলে আছে, সাংবাদিক। ও একটা বেশ সুন্দর একটা টক শো করেছে, আজকেই প্রকাশিত হয়েছে, হিন্দিতে করেছে। ওখানেও কিন্তু একদম ঠিক কথা বলেছে, মানে বিভিন্ন যে ট্রান্সফার বা লোনের যে নিয়মগুলো একদম ঠিক কথা বলেছে। মানে যে কথাটা আমি পরবর্তীকালে মানে আরেকবার পড়তে গিয়ে বুঝলাম যে আমি ব্যাপারটা পরিষ্কার বুঝিনি, সেইটা কিন্তু পরিষ্কার বলেছে। এবার কেঁচো খুঁড়তে কেউটে ব্যাপারটা একটু বোঝা যাক কেন বলছি। দেখুন, মানে ফিফার যে নিয়মটা ছিল লোন ট্রান্সফারে, যেটা এখনও পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, ঠিক আছে, ইন্ডিয়ান ফুটবলে, সেটা হচ্ছে যে কেউ লোনে থাকলে তাকে 1 বছরের বেশি লোনে রাখা যায় না, বা একটা সিজনের বেশি লোনে রাখা যায় না। কিন্তু সেই নিয়মটা এখনও কার্যকর হয়নি। এবার ফিফার যে পুরনো নিয়মটা ছিল, যে নিয়মটা হুবহু এএফএফেও রয়েছে এবং এখনও সেটা এফেক্টিভ, সেটা হচ্ছে যে একটা প্লেয়ারের ন্যূনতম লোন পিরিয়ড বলা আছে কত দিন হতে পারে। সেটা হচ্ছে একটা ট্রান্সফার উইন্ডো থেকে আরেকটা পরবর্তী ট্রান্সফার উইন্ডো, ওই ডিউরেশনটা, সেটা মিনিমাম হতে পারে লোন, কিন্তু ম্যাক্সিমামটা সম্পর্কে কিচ্ছু বলেনি। মানে ফিফার আগের নিয়মে বলা ছিল না, এবং এআইএফএফের যে নিয়মটা এখনও পর্যন্ত এফেক্টিভ রয়েছে তাতেও বলা নেই, ঠিক আছে। এবার তাহলে প্রশ্ন আসছে যে তাহলে আনোয়ারের কেসটা কী হবে। আনোয়ারের কেসটা বোঝা সম্ভব নয়, তার কারণ ধরুন দিল্লি এফসি এবং সুপার জায়েন্টের মধ্যে কী কন্ট্রাক্ট হয়েছে, সেখানে কী কী টার্মস রয়েছে, সেখানে কোনো এক্সিট ক্লজ রয়েছে কি না, যেটা হয়তো বাজাজের একদম পক্ষে রয়েছে, যার ফলস্বরূপ বাজাজ মানে নিজে থেকে টার্মিনেট করে দিতে পারে কিনা, এগুলো আমরা জানি না, ঠিক আছে। কিন্তু এই কেউটের ব্যাপারটা হচ্ছে, যেটা ওই খেলনাওয়ের ছেলেটা বলল, আশিস নেগি বলল, সেটা খুবই মারাত্মক ব্যাপার। যেটা বলেছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন যে সিস্টেম আছে এআইএফএফ, সেটাকে অদ্ভুতভাবে ম্যানিপুলেট করেছে সুপার জায়েন্ট। করে কি করেছে, যেহেতু একটা স্যালারি ক্যাপের একটা ব্যাপার আছে, মানে একটা টিমের টোটাল স্যালারি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি যেতে পারে না, সেই জন্য যখন এরা আনোয়ারকে নিয়েছিল, সেই স্যালারি ক্যাপটাকে মানে স্যালারি ক্যাপে যেন আনোয়ারের ওই স্যালারিটা না ঢোকে, সেই জন্য কি করেছে, সুপার জায়েন্ট একে কোনো স্যালারি দেয় না। সুপার জায়েন্ট যেই মোটা টাকা দেয় আনোয়ারকে, সেটা আসলে দেয় দিল্লি ফুটবল ক্লাবকে। এবার দিল্লি সেই টাকাটা দেয় আনোয়ারকে, মানে সুপার জায়েন্ট কিন্তু ডাইরেক্টলি কোনো স্যালারি দিচ্ছে না আনোয়ারকে। তো এইটা এক প্রকারে মানে সিস্টেমকে কাজ করা দেখানো, এবং এটা অনৈতিক, এক প্রকার আনএথিক্যাল একটা কাজ করেছে, আনএথিক্যাল একটা কাজ করেছে সুপার জায়েন্ট। তো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় বেশি ভাবনা চিন্তা করা উচিত মানুষজনের, এবং সম্ভব হলে আমার তো মনে হয় মানে ভারতীয় ফুটবলের স্বচ্ছতা বজায় রাখার জন্য সুপার জায়েন্টের যতগুলো কন্ট্রাক্ট আছে, যতগুলো সেন্ট্রাল রেজিস্ট্রেশনের সিস্টেমে রেজিস্টার্ড রয়েছে, প্রত্যেকটার অডিট হওয়া দরকার, যে ঠিক কত টাকা প্লেয়ারদের দিচ্ছে সরাসরিভাবে, কতটা ব্যাকাভাবে দিচ্ছে, আঙুল বেঁকিয়ে দিচ্ছে। কেননা একটা নিয়ম রয়েছে, আপনি বলতেই পারেন সুপার জায়েন্টের টাকা ওরা যাকে ইচ্ছে দেবে, ঠিক আছে, সেটা ব্যাপারে কেউ কোনো আপত্তি করছেন, কিন্তু যখন একটা নিয়ম ছিল বা এখন একটা নিয়ম আছে, একটা স্যালারি ক্যাপের নিয়ম আছে, সেই নিয়মটাকে তো আপনার মেনে চলতে হবে, ঠিক আছে। আপনি বলতে পারেন এটা আমার বাবার মাঠ, আমি যা ইচ্ছা করবো, ঠিক আছে। আপনি যখন ফুটবল খেলছেন তখন এটা আপনার বাবার মাঠ থাকে না, ওই যতক্ষণ খেলছেন তখন কিন্তু আপনাকে ফুটবলের নিয়ম মেনেই খেলতে হবে। তেমনই আপনার কাছে অঢেল টাকা থাকতেই পারে, ধরলাম সুপার জায়েন্টের কাছে ইস্টবেঙ্গলের থেকে 100 গুণ বেশি টাকা আছে, কোনো আপত্তি নেই, থাকতেই পারে। কিন্তু সুপার জায়েন্টকে যদি আইএসএলে টিম নামাতে হয়, তাহলে আইএসএলের যে স্যালারি ক্যাপ আছে সেই নিয়ম মেনেই করতে হবে, ঠিক আছে। দরকারে সুপার জায়েন্ট চলে যাক না, আইএসএল ছেড়ে লালিগায় চলে যাক, সেখানে গিয়ে ওখানকার যে নিয়ম আছে সেই মেনে টিম নামাক। কিন্তু আইএসএলে যতক্ষণ খেলছে সুপার জায়েন্ট, তাকে কিন্তু স্যালারি ক্যাপের নিয়মটা মেনেই চলতে হবে। তো অবশ্যই বোঝা যাচ্ছে যে আনোয়ারের ক্ষেত্রে একটা বিশাল একটা গ্যারাকল হয়েছে।
মানে আপনার এটা খেলনা ওটা শুনলেই পুরোটা বুঝতে পারবেন, কারণ খেলনা ওয়ের ওই ছেলেটার অ্যাক্সেস আছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে, যারা ধরুন এজেন্ট এদের থাকে অনেকেরই। তো সেখান থেকেও আনোয়ারের কন্ট্রাক্টটা পুরোটা দেখেছে, দেখে কিন্তু এই সমস্যাটা বলেছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব বেশি হইচই করেনি। ও বরঞ্চ আনোয়ারের সাথে যে চুক্তি রয়েছে তার ভ্যালিডিটি এইসব ব্যাপার নিয়ে, প্লাস ওই যে নতুন লোন ব্যাপার, এইটা নিয়ে বেশি আলোচনা করেছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেনি যে আনোয়ারকে যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু একটা অনৈতিক, একটা আনএথিক্যাল একটা কাজ করছে সুপার জায়ান্ট, বা এতদিন পর্যন্ত করেছে। তো এখন হতেই পারে যে যেহেতু একটা অদ্ভুত একটা চুক্তি করেছিল, মানে এটা তো একটা স্ট্রেট ফরওয়ার্ড বা একটা মানে ভদ্রলোকের লোন চুক্তি না, মানে লোনটা তো অনেকেই করে, ঠিক আছে, কিন্তু এইভাবে মানে লোন আমরা দেখেছি আমাদের দেশে প্রচুর ব্যবসায়ী লোন করে পালিয়ে গেছে দেশ থেকে, ঠিক আছে। তো লোন জিনিসটা খারাপ নয়, কিন্তু আপনি কীভাবে লোনটা করছেন সেইটা ইম্পর্টেন্ট। তো এই যে একটা অনৈতিকভাবে একটা লোন করা হয়েছিল আনোয়ারকে, সেই তার দরুন জানি না যে তার কন্ট্রাক্টে কী কী গ্যারাকল করা আছে, মানে বাজাজ কী কী গ্যারাকল করে রেখেছে, সেটা করতেই পারে। একটা যদি স্ট্রেট ফরওয়ার্ড লোন হতো, একটা লোন চুক্তি হতো, তাহলে আমরা বলতে পারতাম যে ওখানে এমন কোনো এক্সিট ক্লজ থাকতে পারে না যার ফলস্বরূপ বাজাজ নিজে নিজে চুক্তিটা ভেঙে দিতে পারে, ঠিক আছে। আমরা বলতেই পারতাম না এটা কি করে সম্ভব যে সুপার জায়েন্ট কেন মেনে নেবে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনস যেখানে বাজাজ নিজে নিজে পুরো চুক্তি ভেঙে দিতে পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো সাধারণ চুক্তি হয়নি, এটা অদ্ভুত চুক্তি যেখানে সুপার জায়েন্ট আনোয়ারকে কোনো স্যালারি দিচ্ছে না, পুরো স্যালারি কিন্তু দিল্লি ফুটবল ক্লাব দিচ্ছে। তো তার দরুন এই অদ্ভুত একটা যে একটা কন্ডিশন রয়েছে, তার দরুন চুক্তিতে কি কি ক্লজ রয়েছে, কি কি এক্সিট ক্লজ রয়েছে, কি কি টার্মিনেশন ক্লজ রয়েছে, সেগুলো তো আমরা জানি না। তো যেহেতু এগুলো আমরা জানি না, তাই আমাদের পক্ষে বলা সম্ভব নয় বা বোঝা সম্ভব নয় যে বাজাজ কি করে এত সহজেই চুক্তিটা ভেঙে দিতে পারছে, বা হয়তো পেরেছে, আমরা কিছুই জানি না। কিন্তু দেখা যাক কী হয়। কিন্তু আবারও যেটা বললাম যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করা উচিত, যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমকে ম্যানিপুলেট করা হচ্ছে, এটা একটা ভারতীয় ফুটবলের পক্ষে একটা ভীষণ একটা লজ্জার বিষয়। সকলে ভালো থাকবেন।